শীত নামলেই মনটা কেমন জানি ভ্রমণ পিপাসু হয়ে ওঠে। কুয়াশায় মোড়া সকাল, হালকা রোদ্দুর আর শান্ত প্রকৃতির টানে শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে পড়তে ইচ্ছা করে। আর ঠিক তখনই মাথায় আসে কলকাতা থেকে খানিকক্ষণ ঘন্টার দূরত্বে যদি কোথাও কাছাকাছি ঘুরতে যাওয়া যেত। আর সেই ঘুরতে যাওয়ার জন্য আদর্শ দুটি ঠিকানা নিয়ে এসেছি আমি আজকের ভিডিওতে। শীতের মরশুমে তোমরা কলকাতা থেকে কাছাকাছি ঘুরতে যেতে পারো শান্তিনিকেতন এবং পুরুলিয়া, যেখানে রবীন্দ্রনাথের শান্ত শিল্পসত্তার ভরপুর শান্তিনিকেতন, আর অন্যদিকে আছে পুরুলিয়ার লাল মাটির সৌন্দর্য, যেখানে আছে পাহাড়, টিলা, ঝর্ণা আর লোক সংস্কৃতিতে মোড়া এই পুরুলিয়া। আমি এই শান্তিনিকেতন আর পুরুলিয়ার ট্যুর প্ল্যান করেছি 3 রাত 4 দিনের জন্য। আমার এই ভিডিওটা আমার চ্যানেলে এপিসোড ওয়াইজ 1 এবং 2তে ভাগ করা থাকবে। ভিডিও দুটি একটু বড় হবে, কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ও আরেকটা কথা, সেটা তো বলাই হলো না, আমি কিন্তু এই পুরো ট্যুর প্ল্যানটা করছি কলকাতা থেকে শান্তিনিকেতন, তারপরে আবার শান্তিনিকেতন থেকে পুরুলিয়া, একেবারে বাই রোডে স্কুটিতে করে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কোথায় কিভাবে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আজ হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ, এখন বাজে ঘড়িতে সকাল 6:15, আর আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। যারা আমার ভিডিও দেখো তারা অনেকে হয়তো জানো যে আমার বাড়ি বারাসাতে, কিন্তু যেহেতু আমাকে ঘাট পার হতে হবে তাই আমি ব্যারাকপুর হয়ে যাব। আর কলকাতা থেকে বোলপুর যাওয়ার জন্য ম্যাপে আমার দূরত্ব দেখাচ্ছে 150 কিলোমিটার স্কুটিতে, অর্থাৎ এখন ঘড়ি কাটাতে বাজে 6:30। আমি মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এবার দেখা যাক রাস্তার কি পরিস্থিতি এবং কতটা তাড়াতাড়ি বা কতটা দেরিতে আমি পৌঁছাই। তাহলে চলো, আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমি বর্তমানে আছি হচ্ছে, এই যে তোমরা হয়তো অনেকেই চেনো ব্যারাকপুরের এটা ধোবিঘাট। এবার আমি ঘাট পার হচ্ছি শেওড়াফুলি ঘাটে। ধোবিঘাট পার হয়ে আমরা শেওড়াফুলি ঘাট থেকে সোজা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আমরা যাব বোলপুরে। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8টা, মানে এখনো 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো দেখাচ্ছে আমাদের বোলপুর পৌঁছাতে। তো ভাবলাম এবার একটু ব্রেকফাস্ট করা যাক। তার আগে রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছি, কারণ স্কুটিতে করে যাওয়ার প্রচুর ঠান্ডা। সত্যি বলতে আজকে যা ঠান্ডা পড়েছে সেটা আমি আর কলকাতায় পাইনি, এরকম 2-3 বছরে ঠান্ডা। যেহেতু এখনো বোলপুর পৌঁছাতে 2 ঘন্টা লাগবে বলছে, আর সেই সকালবেলা বেরিয়েছি, প্রচুর খিদে পেয়েছে, তাই রাস্তার পাশে দাঁড়িয়েই একটা দোকান থেকে ডিম টোস্ট খেয়ে নিলাম। সকালের ব্রেকফাস্টটা তো সারতে হবে, তাই ওটা সেরে নিলাম। চলো এবার যাওয়া যাক বাকি রাস্তায়। আর দেখো রাস্তার ধারে কি সুন্দর গ্রাম, আর গ্রামে কি সুন্দর চাষ হচ্ছে। এরকম রাস্তা যত এগাচ্ছি বোলপুরের দিকে, রাস্তার দুধারে শুধু এরকম চাষ করার জমি দেখতে পাচ্ছি। আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ, সত্যি শীতকালে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে আমার তো বেশ ভালো লাগছে। মানে আমি ডেস্টিনেশনে পৌঁছানোর আগে রাস্তার এত সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমাদের জন্য ভিডিওটা যত শর্টে করা যায় আমি করার চেষ্টা করছি, যেহেতু বাইক রাইডের মাধ্যমে যাচ্ছি তাই জন্য আমি চেষ্টা করছি শর্ট করার জন্য। তবু দেখো বাইক রাইডে যাচ্ছি, আমি যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই তাহলে তোমাদেরকেও তো দেখাবো না বলো। ম্যাপে আমার দেখাচ্ছে আর 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি বোলপুর পৌঁছে যাব। আর বোলপুর পৌঁছানোর আগে তোমাদেরকে শান্তিনিকেতনের প্রথম সাইট সিনটা করিয়ে দিই অজয় নদী দেখিয়ে। এই অজয় নদীর কথা হয়তো তোমরা অনেকেই শুনেছো, আর আমি কিন্তু এই অজয় নদী প্রথমবার দেখছি। তোমরা যখন ট্রেনে করে আসবে, যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কিন্তু তোমরা ট্রেন থেকে এই অজয় নদীটা দেখতে পাবে। এছাড়া তোমরা যখন শান্তিনিকেতনে আসবে, শান্তিনিকেতনে যে কোনো টোটো করে তোমরা যখন চারিদিকে সাইট সিন করবে তখন তোমরা এই অজয় নদীটাও সাইট সিনের মধ্যে রাখতে পারো। আর তোমরা যখন স্কুটিতে করে বা বাইকে করে তোমরা এই শান্তিনিকেতনে আসবে তাহলে তোমাদের একদম রোডের উপরেই পড়বে এই অজয় নদীটি। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10:30। স্বাভাবিক ব্যাপার, 30 মিনিট একটু বেশি লেগেছে, কারণ রাস্তায় বিভিন্ন জায়গায় আমি দাঁড়িয়েছি, চা খেয়েছি, ওয়াশরুম গেছি, ব্রেকফাস্ট করেছি। 30 মিনিট একটু বেশি লাগারই ছিল, তবুও আমি মনে করছি যে তাড়াতাড়ি পৌঁছে গেছি স্কুটিতে।
তো এখন এবার আমার কাজ হচ্ছে একটা হোটেল নেওয়া, একটু ফ্রেশ হব, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। তো আমি চাইছিলাম শান্তিনিকেতনে এসে একটু লোকালিটির মধ্যেই হোটেল নেওয়ার জন্য, স্টেশনের কাছাকাছি, তাহলে এমন জায়গায় নেওয়ার জন্য যেখান থেকে আমি সাইট সিনগুলো খুব সহজেই করতে পারি স্কুটির মাধ্যমে। শান্তিনিকেতনে আমি যে হোটেলটিতে ছিলাম সেটার নাম হচ্ছে চিত্রালী লজ, যেটা স্টেশন থেকে 2-3 মিনিট দূরত্বেই রয়েছে। আর এর পার ডে ভাড়া হচ্ছে 1000 টাকা, যেহেতু শীতকাল তার জন্য ভাড়া 1000 টাকা। আর এসি হলে, মানে তোমরা যদি গরমকালে আসো সেক্ষেত্রে তোমাদের এসি লাগবে। আর সেটা ডিপেন্ড করছে যখন তোমরা আসবে সেই মুহূর্তে কেমন ভাড়া চলছে তার উপর ডিপেন্ড করছে। তার জন্য আমি মানে হোটেলের যে ওয়েবসাইট রয়েছে তার আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, প্লাস ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তোমরা যদি বুকিং করে আসতে চাও ফোন নাম্বারে বুকিং করে আসতে পারো। এটা এসি রুম হলেও নন এসি রুমই, কারণ শীতকাল আমাদের এসি প্রয়োজন নেই, তার জন্য 1000 টাকা। দেখো রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বড় বেড রয়েছে, প্লাস দুটো জানলা রয়েছে, আর একটা টিভি রয়েছে, একটা টেবিল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর শীতকালে ব্ল্যাঙ্কেট দেয়, আর তোমাদের যদি ব্ল্যাঙ্কেটের আরও প্রয়োজন পড়ে তাদেরকে বললে তারা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, তার জন্য কোনো এক্সট্রা তোমাদের কোনো চার্জ দিতে হবে না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রুমে একটা আয়না আছে, প্লাস একটা কভার আছে, আর কমপ্লিমেন্টারি তোমাকে 2 লিটারের একটি জল দেবে আর একটা ছোট সাবান দেবে। আমার হোটেলের রুম নাম্বার কত সেটা তো তোমরা ঢোকার সময় দেখতেই পেলে। আর এই রুমটা সত্যি আমার তো মনে হয়েছে পরিষ্কার, প্রথম এই রুমটাই দেখেছি আর এই রুমটা দেখে আমার পছন্দ হয়ে গেছে। আর বাথরুমটা দেখতে পাচ্ছ, এটাও খুব পরিষ্কার। আর গিজারের ব্যবস্থা রয়েছে, গিজারটা যদিও তোমরা বাথরুমে দেখতে পাচ্ছ না, ওদেরকে বললে ওরা সুইচ অন করে দেয় নিচ থেকে, ওদেরকে ফোন করলে ওরা গিজারটা অন করে দেয়, আবার তোমার হয়ে গেলে ওদেরকে বললে গিজারটা অফ করে দেবে। আর হোটেলে ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। আর তোমরা যখন বাইক বা স্কুটিতে করে আসবে হোটেলের ভেতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। চলো, শান্তিনিকেতনে আসলে তোমরা কোন হোটেলে থাকবে হোটেলের সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম। এবার ঝটাফট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর শান্তিনিকেতনে আসবো, শাড়ি পরবো না তা তো হয় না, তাই আমি শাড়ি নিয়ে এসেছিলাম। আমি ঝটাফট রেডি হয়ে গেছি, এবার চলো বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য। প্রথম দিনের শান্তিনিকেতনের সাইট সিনের জন্য আমি বেরিয়ে পড়েছি। আর প্রথম যে জায়গায় আমি যাচ্ছি সেটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। আর এই কঙ্কালীতলা মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী। হোটেল থেকে কঙ্কালীতলা মন্দিরে আমার আসতে খুব একটা বেশি সময় লাগলো না, স্কুটিতে করে প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের মেন গেট, এখানে ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে চলো আমরা প্রবেশ করি। এখন আমি দাঁড়িয়ে আছি একদম কঙ্কালীতলা মন্দিরের গেটের, মূল গেটের একদম সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই সোজা গেলেই পড়বে মন্দিরটি। আর মন্দিরের সামনে এরকম দোকান রয়েছে যেখান থেকে তোমরা ডালা কিনে, জুতো জমা রেখে তোমরা ডালা কিনে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারো। বিভিন্ন দামের ডালা রয়েছে এখানে, তোমরা ডালা কিনে পুজো দিতে পারো। এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা এই সময়ের মধ্যে আসলে তোমরা মায়ের পুজো দিতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ একটি গেটের ওপর লেখা আছে জয় মা কঙ্কালী, এটি হচ্ছে মন্দিরের মেন গেট। আর এখানে ভেতর দিয়ে প্রবেশ করলেই ভেতরে পাবে তোমরা মূল মন্দির। মন্দিরটি বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। আর দেখো এখানে কিন্তু একটা ছোট মেলার মতো বসেছে, তোমরা হাটও বলতে পারো, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন হাতে বানানো জিনিস এবং বাচ্চাদের খেলনার জিনিসও। সামনে যে নাট মন্দির দেখতে পাচ্ছ সেই নাট মন্দিরের সাথেই রয়েছে মায়ের মূল মন্দির। এই মন্দিরটিকে মায়ের 51 সতীপীঠের এক অন্যতম পীঠ বলা হয়, যেখানে বলা হয় মায়ের কোমর পড়েছিল, যার জন্যই কিন্তু এই মন্দিরের নাম কঙ্কালীতলা। মূল মন্দিরের ভেতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই তোমাদেরকে আমি মায়ের দর্শন করাতে পারলাম না ক্যামেরার মাধ্যমে। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু মায়ের দর্শন করো, খুব ভালো লাগবে।
এবার চলো যাওয়া যাক মন্দিরের ব্যাক সাইডে, যেখানে রয়েছে কোপাই নদী, যার উল্লেখ কিন্তু করা আছে রবি ঠাকুরের কবিতায়। এখানে ঘাটের মতো করা আছে, তোমরা চাইলে এখান থেকে নেমে গিয়েও কোপাই নদী দেখতে পারো, কিন্তু আমি যাব একটু সামনে দিয়ে দেখার জন্য। আর দেখো এখানে আরতি করা হয় সন্ধ্যের সময়, তাই এখানে আরতি করার জন্য যে স্টেজ আছে সেই স্টেজ করা রয়েছে। চলো এবার একটু সামনে থেকে দেখা যাক কোপাই নদী। সত্যি খুব সুন্দর এই কোপাই নদী, দেখো জলটা ওদিক থেকে এসে ওদিকে চলে যাচ্ছে। আর এটা যখন বর্ষাকাল হয় তখন এর জল আরো বেড়ে যায়। চলো এবার যাওয়া যাক আমার নেক্সট ডেস্টিনেশন শালবনীতে। তোমরা যখন বাইকে বা স্কুটিতে বোলপুরের যে সাইট সিনগুলো আছে সেগুলো যখন তোমরা ঘুরে দেখবে, তোমরা খুব মজা পাবে বাইক আর স্কুটি চালিয়ে, কারণ রাস্তা সত্যি খুব সুন্দর। যারা ফটোপ্রেমী আছো এবং ভিডিও করতে ভালোবাসো তারা কিন্তু শান্তিনিকেতন আসলে এই শালবনীটাকে একদম মিস করো না। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই শালবনী বাগানটা, আর এখানে রয়েছে বিরাট বড় বড় শাল গাছ। অনেকটা বড় জায়গা জুড়ে এই শালবনী বাগানটা, তোমরা আসলে অনেকটা সময় কাটাতে পারবে। চলো এবার তাহলে সোনাঝুরি হাটে যাওয়া যাক। এই শালবনী বাগানটা পেরিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে খয়ের হাট। ভিডিওতে এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটিকেই বলা হয় খয়ের হাট। এই হাটটা খানিকটা সোনাঝুরি হাটের মতোই। এখানে খুব একটা দোকানপাট বসে না, তবে 10-12টার মতো দোকান তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সোনাঝুরির মতোই দোকানপাট বসে, বিছানার চাদর থেকে শুরু করে শাড়ি, হাতে বানানো বিভিন্ন জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি এই শীতের সময়টা বিশেষ করে পৌষ মাসে যদি এই শান্তিনিকেতন ঘুরতে আসো, তোমরা সোনাঝুরি হাট, খয়ের হাট ছাড়াও তোমরা পৌষ মেলাও দেখতে পাবে। আমি তো প্রথমে গুলিয়েই ফেলেছিলাম যে কোনটা সোনাঝুরি হাট। তো একজনকে এখানে জিজ্ঞেস করার পর আমাকে বলল যে এটা খয়ের হাট, তারপর সোনাঝুরি হাট, এর পরে রয়েছে পরপর 3টে হাট রয়েছে এখানে একসাথে, সবগুলোকেই সোনাঝুরি হাট বলে, কিন্তু এটা কিন্তু খয়ের হাট। শালবনির পরে তোমরা একটু এগিয়ে গেলে এটা পাবে খয়ের হাট, তারপরেরটাই রয়েছে সোনাঝুরি হাট। চলো এবার সোনাঝুরি হাটে তোমাদেরকে নিয়ে যাই। তোমাদের যদি এই খয়ের হাটে কিছু পছন্দ হয় তোমরা এখান থেকেও কিছু জিনিস কিনতে পারো। একই সোনাঝুরিতে যা জিনিস পাওয়া যায় তাই খয়ের হাটেও পাওয়া যায়। সোনাঝুরিতেও তোমাদেরকে দরদাম করে তোমাদের জিনিস কিনতে হবে, তোমরা খয়ের হাটেও দরদাম করে জিনিস কিনতে পারো। এই দেখো এটা হচ্ছে সোনাঝুরি হাট। যারা শান্তিনিকেতন ঘুরতে আসে তারা কিন্তু একবার হলেও এই সোনাঝুরি হাটে আসে। আর এই সোনাঝুরি হাটে আসলে তোমরা যদি ভাবো কেনাকাটি করবে, তাহলে কিন্তু একটা দিন এই সোনাঝুরি হাটেই দিতে হবে। তোমরা অন্য কোনো সাইট সিন করতে আমার মনে হয় পারবে না, কারণ এখানে ঘুরতে ঘুরতে এত বড় হাট যে ঘুরতে ঘুরতেই তোমাদের কখন সন্ধে হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর এখান থেকে আমি অনেক কিছু কেনাকাটি করেছি। আমি একটা শাড়ি কিনেছি আমার জন্য, প্লাস দুটো কুর্তা টাইপের শার্ট কিনেছি, আবার একটা ব্যাগ কিনেছি। তো আমিও কিছু কেনাকাটি করেছি এখানে, যার জন্য একবারে সন্ধে হয়ে গেছে বলতে পারো, সন্ধ্যের কাছাকাছি। তো সোনাঝুরি হাটে আসলে কখন তোমাদের সন্ধে হয়ে যাবে তোমরা টেরই পাবে না। ঘড়ির কাঁটায় বাজে এখন বিকেল 4:25। তো এখন আমি লাঞ্চ করব। ঘুরতে আসলে কখন লাঞ্চ হচ্ছে, কখন ব্রেকফাস্ট হচ্ছে,
কখন ডিনার হচ্ছে সত্যি টের পাওয়া যায় না। ওটা ম্যান্ডেটারি নয়, ঘোরাটা ম্যান্ডেটারি। তো খিদে পেয়েছে এখন, তাই জন্য এখন লাঞ্চ করছি। যতক্ষণ খিদে পায়নি ততক্ষণ ঘুরে বেরিয়েছি। তো লাঞ্চে রয়েছে দেখো চিকেন থালি। এই লাঞ্চটা তোমরা সোনাঝুরি হাট থেকে যখন বেরিয়ে আসবে তখন তোমরা ওখানে অনেকগুলি দোকান পেয়ে যাবে, সেখানে তোমরা লাঞ্চটা করে নিতে পারো। যেখানে আমার চিকেন থালি পড়েছে 150 টাকা করে। আর কি কি রয়েছে তোমরা দেখো, ভাত, ডাল, ডিম ভাজাটা আমি এক্সট্রা নিয়েছি, আর চিকেন রয়েছে, আলু ভাজা রয়েছে, আর একটা আলু পোস্ত ছিল। তো টোটাল আমার 150 টাকা পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর 2025, মানে অর্থাৎ বছরের লাস্ট দিন। তো আজ আমি বেরিয়ে পড়ছি শান্তিনিকেতন ছেড়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। তবে তার আগে আমি দেখব শান্তিনিকেতনে বিশ্বভারতী ক্যাম্পাস। শান্তিনিকেতন আসবো আর রবি ঠাকুরের বিশ্বভারতী ক্যাম্পাস দেখবো না, তা তো হয় না। তাহলে চলো তোমাদেরকেও দেখাবো আর নিজেও দেখবো বিশ্বভারতী ক্যাম্পাস। যারা শান্তিনিকেতন আসছো এবং ভাবছো বিশ্বভারতী ক্যাম্পাসটি ঘুরে দেখতে চাও, তাদের জন্য একটি জরুরি তথ্য, যেটি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 31 ডিসেম্বর 2025-এর দিনে দাঁড়িয়ে আমি যে তথ্যটা পেয়েছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে জনগণের জন্য কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস শুধুমাত্র রবিবার খোলা থাকে এবং পার হেড তাকে 300 টাকা করে টিকিট কাটতে হবে, তবেই তোমরা ক্যাম্পাস চত্বরটি ঘুরে দেখতে পারবে। আর সপ্তাহের বাকি দিনগুলিতে আসলে কিন্তু তোমাদেরকে রাস্তা থেকে দাঁড়িয়েই তোমাদেরকে বাইরে থেকে যতটুকুনি যা দেখা যায় সেইটুকুনি তোমাদেরকে দেখতে হবে। এই যে তোমাদেরকে এখন যে ইনফরমেশনটা দিলাম, এই ইনফরমেশনের ব্যাপারে আমিও অবগত ছিলাম না, তাই জন্য আমিও ক্যাম্পাস চত্বরের ভেতরে ঢুকতে পারিনি। তো বাইরে থেকে যতটুকুনি যা দেখানো যায় আমি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। এখন ভিডিওতে যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটি ঘর রয়েছে যেটা কিনা বলা হয় উপাসনা গৃহ। এই উপাসনা গৃহে প্রত্যেক বুধবার সকাল 7টা থেকে 7টা 30 পর্যন্ত উপাসনা হয়। 1963 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা ও ধর্ম আলোচনার জন্য এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেই আশ্রমই আজকের দিনে শান্তিনিকেতন। বর্তমানে কেন্দ্রীয় বিশ্বভারতী বিদ্যালয়ের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। 1901 সালে ডিসেম্বর মাসে এই শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল ভারতীয় সংস্কৃতি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ সেই সময় ভারতীয় সংস্কৃতি ধীরে ধীরে লোপ পাচ্ছিল। ভিডিওতে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ সেটির নাম ছাতিমতলা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তাদের শান্তিনিকেতনের বাড়িটিকে এমনভাবে তৈরি করেছিলেন যেখান থেকে সামনে থেকে যদি কেউ ঢুকতো তাহলে দেখে মনে হতো যেন বাড়িটি একটি মন্দির, আবার সামনে থেকে ঘুরে দেখার পর যখন সাইড থেকে দেখতো কেউ তখন সেটিকে মনে হতো যেন মসজিদ। আবার সেই একই বাড়িকে যদি পেছন থেকে দেখা হতো সেটিকে দেখে যেন মনে হতো যেন কোনো গির্জা। 1918 সালে 23শে ডিসেম্বর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর নাম দেয় বিশ্বভারতী। এবং 1921 সালে 23শে ডিসেম্বর বিদ্যালয়টি উদ্বোধন করা হয়েছিল এবং 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা লাভ করে। এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলা বিভাগ। দেখো কি সুন্দরভাবে কলা বিভাগের একটি ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বভারতী ক্যাম্পাসটি এতটাই বড় যে প্রত্যেকটি বিভাগের জন্য কিন্তু আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা রয়েছে। তোমরা ভিডিওর মধ্যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, আর এটির নাম হচ্ছে 3 পাহাড়ি বটগাছ। এটি বহু প্রাচীন বটগাছ এবং
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন সর্বপ্রথম জায়গা কেনেন ছাতিমতলার দিকে, তখন এখান থেকে প্রথমবার ঘুরতে যায় কোপাই নদীতে। ফেরার পথে উনি রাস্তার ধারে একটি ছোট চারাগাছ দেখতে পায়। তিনি নিয়ে এসে এখানে ৩ পাথরের ওপরে এই গাছটি লাগিয়েছিলেন। তখন থেকেই এর নাম ৩ পাহাড়ি বটগাছ। আর তারপরেই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই তার সেই কবিতাটি লেখেন, কুমোরপাড়ার গরুর গাড়ি। আমরা নিশ্চয়ই ছোটবেলায় প্রায় সকলেই পড়েছি এই কবিতাটি। কি কিছু মনে পড়ছে? ভিডিওটিতে তোমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ সেটিও বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরেই, আর এটির নাম তালধ্বজ। এটি একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল। গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসীর কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। রবীন্দ্রনাথের সেই কবিতাটি মনে আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই তাল গাছ সহকারে বাড়িটি তৈরি করেন, তখন এর সামনে বসেই লেখেন সেই কবিতাটি, যার নাম হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এই বিশ্বভারতী ক্যাম্পাসটি এতটাই বড় যে তোমরা শান্তিনিকেতনে আসলে একদিনে ঘুরে দেখে শেষ করতে পারবে না। এই যে আমি রাস্তার মাঝখান দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছি, এর দুপাশে যতটা তোমরা জায়গা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই পড়ে। তাহলে বুঝতে পারছো এখানে কত ছাত্রছাত্রী পড়াশুনো করে, যেমন দেশের থেকে তেমনি বিদেশ থেকে বহু ছাত্রছাত্রী এসে কিন্তু এখানে পড়াশুনো করে। অনেকটা বড় ক্যাম্পাস। আর ভারতবর্ষের মধ্যে শান্তিনিকেতনই এমন একটি জায়গা যেখানে দেশ ও বিদেশে সকল ছাত্রছাত্রীদের সেকালের ঋষি মুনিদের প্রথা মেনে খোলা আকাশের নিচে শিক্ষা প্রদান করা হয়। প্রকৃতির মাঝে শিক্ষা প্রদান করা শুধুমাত্র শান্তিনিকেতনই পারে। প্রতি বছর বহু মানুষ এখানে এসে প্রকৃতির মাঝে নিজেকে উৎসর্গ করে দেয়। তো চলো, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। শান্তিনিকেতন ঘোরা আমার শেষ, এবার যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো নেক্সট ভিডিও থাকছে বোলপুর থেকে পুরুলিয়া আমি কিভাবে যাচ্ছি, কত কিলোমিটার দূরে, কি কি আছে সেখানে, সম্পূর্ণ ডিটেলস আসছে নেক্সট ভিডিও এপিসোড 2-তে। এতক্ষণ তোমরা দেখেছো এপিসোড 1, এবার এপিসোড 2 এর জন্য একটু অপেক্ষা করো।